সুপ্রভাত প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস শুরু করছি আজকের প্রভাতী প্রতিবেদন। গত কয়েকদিন গোটা 4-5 পোস্ট করেছি বাংলাদেশ নিয়ে। তাতে বাংলাদেশের বেশ কিছু বন্ধুর গোঁসা হয়েছে, প্রশ্ন তুলেছেন আমি ভারতের লোক হয়ে কেন বাংলাদেশের ব্যাপারে নাক গলাচ্ছি তা নিয়ে। আজ যখন বাংলাদেশ নিয়ে আবার একটি এপিসোড করতে বসেছি, তখন মনে হলো এই প্রশ্নের একটা উত্তর দেওয়ার দরকার আছে। প্রথমত, বাংলাদেশ একদা আমার পূর্বপুরুষের বাসভূমি ছিল। দেশভাগ হওয়ার জন্য এবং হিন্দু হওয়ার কারণে আমার বাপ ঠাকুরদা চলে আসেন দেশ ছেড়ে বেশ অনেকদিন আগে। পূর্বপুরুষ যেখানকার মানুষ, সে দেশের ওপর আমার একটা স্বাভাবিক টান আছে, এটা বলতে পারেন নারীর টান। দ্বিতীয়ত, বাংলাদেশ আমার নিকটতম প্রতিবেশী। প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে তার আঁচ আমার গায়ে লাগে, যেমন লেগেছিল 1971-এ। কিংবা ধরুন শ্রীলঙ্কায় যখন গৃহযুদ্ধ লেগেছিল, তখন আমাদের বাঙালিদের চেয়ে অনেক বেশি যন্ত্রণা যেমন পেয়েছিল তামিলরা, বাংলাদেশে কিছু হলে তেমনই পশ্চিমবঙ্গের বাঙালি হিসেবেও আমারও তেমন একটা অনুভূতি হয়। তৃতীয়ত, আপনারা বাংলায় কথা বলেন, আমিও বাংলায় কথা বলি। ভাষাগত কারণে আপনাদের বিষয়ে কিছু বলার অধিকার আমার আছে। এবার আসে আজকের আলোচনায়। পুরো বাংলাদেশ এখন লুটের মাল হয়ে গেছে। চোর, ডাকাত, লুটেরা, লুম্পেনদের রাজত্ব। আর এর ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। চরম নৈরাজ্যের মধ্যে পড়েছে বাংলাদেশ। একদিকে দেশের বড় একটা অংশ বন্যার কারণে জলের তলায়, মানুষ নিরাশ্রয়, ক্ষুধার জ্বালায় কাতর। 30 লাখ লোক নাকি উপদ্রুত হয়ে গেছে এর মধ্যে, এবং মৃত্যুর সংখ্যা নাকি বাড়তে বাড়তে প্রায় 50-এ পৌঁছে গেছে। কিন্তু সরকার তার দেখা কোথাও নাই। কোনো ত্রাণ নেই। কে কাকে ত্রাণ দেবে? শুনেছি পাকিস্তান নাকি সাহায্য করতে চায়। তো তারাই তো এখন ভিখিরি। তারা কি ভিক্ষা দেবে বাংলাদেশকে? সরকারের মাথায় যিনি বসে আছেন, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই এখন পরিত্রাণের পথ খুঁজছেন। তার একটি অতি সাম্প্রতিক ছবি এসেছে হাতে, দেখাচ্ছি, দেখুন একবার। কি মনে হচ্ছে? সরকারের মাথা হয়ে বসে আনন্দে আছেন, নাকি ছেড়ে দিন, আমার বলার দরকার নেই, যেটা আপনিই ভেবে নেবেন। কিন্তু কথাটা হচ্ছে, খবরের মধ্যে তাকে দেখতে পাচ্ছেন কোথাও, শুনতে পাচ্ছেন তার কথা? এমন অদৃশ্য হয়ে থাকলে নিউজ পেপারের সন্ধান চাই কলমে, বিজ্ঞাপন বেরোবে তো শিগগির। নাম মোহাম্মদ ইউনূস, বয়স 84 বছর, সাদা চুল, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, মাঝারি গড়ন। সরকারের মাথা হইবার পর হইতে খুঁজিয়া পাওয়া যাইতেছে না। তাহার সন্ধান পাইলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বা সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে নিচে উল্লেখিত নম্বরে ফোন করিয়া জানাইবে। কেন শুধু এই দুজন? আরো তো আছে 13 জন উপদেষ্টা। না, কারণ সরকারের ড্রাইভারের সিটে এই দুজন ও এনাদের 2 সম্প্রদায় বসে আছেন। বাংলাদেশ শাসনের কুর্সির দখল বর্তমানে এই 2 জন ও তাদের বাহিনীর হাতে। সেনাবাহিনী ও শিক্ষার্থী বাহিনী, পুলিশ বাহিনী বলে কিছু নেই। সেনাবাহিনী উর্দি পরে ব্যারাকের ভেতরে, আর শিক্ষার্থীরা তারা ঠ্যাঙাড়ে বাহিনী হয়ে রাজপথে।
রবিবার তুলকালাম কাণ্ড ঘটে গেল ঢাকায়। আনসাররা বেশ কয়েক ঘন্টা অবরোধ করে রাখলো ঢাকার সচিবালয়। মন্ত্রী, শান্ত্রী, কর্মী, নেতারা কেউ বেরোতে পারছেন না সচিবালয় থেকে। কে এলো সমস্যা দূর করতে? পুলিশ নয়, আর্মি নয়, এলো শিক্ষার্থীদের বাহিনী। সে বাহিনীর এমনই বিক্রম যে আনসারের মতো আধা সামরিক বাহিনীর জওয়ানরা পালাবার পথ খুঁজে হয়রান। ছাত্র বাহিনীর লাঠি হাতে রে রে করে তেড়ে এসে কয়েক হাজার আনসার সদস্যকে পিটিয়ে এমন বস্তা বানিয়ে দিল যে বেচারা আনসার দল উর্দি খুলে ফেলে আধা উলঙ্গ হয়ে পালালো। তাদের ফেলে যাওয়া পোশাক এক জায়গায় জড়ো করে আগুন দিয়ে পুড়িয়ে দিল শিক্ষার্থী বাহিনী। জয় বাংলা। ছাত্র বনাম আনসার সংঘর্ষ ছাপ ফেলেছে শুধু ঢাকায় নয়, রাজশাহীতে। রাবি মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে মিছিল করে কিছু চমৎকার স্লোগান তুলেছে। পিঠে লেখাপড়া আছে তো, দু একটা নমুনা দিই। এই আনসার 8 পাস, গায়ে হাত দেওয়ার সাহস কই পাস। কিংবা ধরুন, আনসারের চামড়া তুলে নেব আমরা। আনসাররা যে খুব একটা সংখ্যালঘু মনে করার কোনো কারণ নেই। তাদের সংখ্যা কিন্তু 63 লক্ষ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল যেটা, সেখানে আর এক সমস্যা। এখানে মার খেয়েছে ছাত্ররা, তবে সরকারি ছাত্র দলের সদস্য নয় তারা হলো সংখ্যালঘু ছাত্র। আরে না 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 না, হিন্দু নয়। এখন হিন্দু ছাড়াও একটা দল সংখ্যালঘু হয়ে গেছে, তারা হলো আওয়ামী লীগের ছাত্র। সুতরাং বিপ্লবের অগ্রদূত যে ছাত্ররা, তারা এদের বেলায় এরা যে মার খেয়েছে তাতে মুখ খোলেনি। খবরে প্রকাশ, ছাত্রলীগের কর্মীরা অবস্থান করছে এই বিশ্ববিদ্যালয়ের হলে এমন অভিযোগ তুলে শিক্ষার্থীদের সেখানকার বেশ কিছু লোক আসে সেখানকার এলাকা। তারা এসে তাদের আলটিমেটাম দেয় যে আজ সন্ধ্যের মধ্যে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। কারা ছিল আলটিমেট দেওয়ার জন্য? শোনা যাচ্ছে তারা স্থানীয় জামাতের লোকজন। এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় থাকা শিক্ষার্থীরা সোমবার বিকেল 4টে থেকে হল ত্যাগ করতে শুরু করেন এবং বেরিয়ে যান। সন্ধ্যে পর্যন্ত প্রায় 150 শিক্ষার্থী তারা সেখান থেকে চলে যায়। খবর পাওয়া গেছে তারা নাকি অনেকে কাঁদতে কাঁদতে চলে গেছে। ক্ষমতার পালাবদলের পর নতুন করে দখলের উৎসব শুরু হয়ে গেছে। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, এখনো ক্ষমতার মাথায় বসে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকার। সেই জন্যে তারা ঢাকায় সচিবালয়ে খুব একটা ঝামেলা করছে না, তবে সারা দেশ জুড়ে তাদের দখল শুরু হয়ে গেছে। অফিস, হাট, বাজার, বালুমহল, ফুটপাত, বস্তি, পরিবহন সবকিছু ছেড়ে পুরনো দখলদাররা পালিয়ে যাচ্ছে, আর তাদের জায়গায় আবির্ভাব ঘটছে নতুন দখলদারদের। নতুন করে শুরু হয়েছে চাঁদাবাজি। সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানে দখলদারি শুরু হয়ে গেছে। কেউ চাইছে ঠিকাদারি, কেউ দাবি করছে চাঁদা, আবার কেউ ব্যস্ত চেয়ার দখল করা নিয়ে। কেউ দখল করতে চাইছে ব্যাংক, কেউ খাস জমি, কেউ পুকুর। বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদারি আর ইউনিয়ন দখলেরও চেষ্টা চলছে। দেশ জুড়ে এই কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে রাজধানীর জনস্বাস্থ্য অধিদপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা অফিসে গিয়ে প্রকৌশলীদের হুমকি ধমকি দেয়া হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকেই এসব খবর কিন্তু জানা যাচ্ছে। নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে দেশের সবচেয়ে বড় টায়ার তৈরি কেন্দ্র গাজী টায়ার কারখানার 6 তলা ভবনটি আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে গত রোববার। কারণ এই কারখানার মালিক তিনি ছিলেন আওয়ামী লীগের একজন সাংসদ, সুতরাং পুড়িয়ে দিতেই হবে। দিনভর লুটপাটের পর রাতে কারখানাটাকে আগুন লাগানো হয়। পুলিশ, মিলিটারি, আর্মি টার্মি কেউ আসেনি, কারো দেখা নেই। আগুন লাগানোর আগে কারখানা থেকে বেরোবার সব রাস্তা বন্ধ করে দেয়া হয়। কেন? যার ফলে কেউ পালাতে না পারে। ফলে ওই কারখানার 200 কর্মীর মধ্যে 174 জন পুড়ে মরেছে বলে খবর। এরা সবাই সংখ্যালঘু, মানে হিন্দু নয়, কিন্তু আবার বলছি এরা সবাই আওয়ামী লীগের লোক, কারণ কারখানার মালিক তো আওয়ামী লীগ। আওয়ামী লীগের লোকেরা এখন দেশের নতুন সংখ্যালঘু সম্প্রদায়। ভারত বিরোধিতার চেষ্টায় নতুন সংযোজন হয়েছে বন্যা। এ বিষয়ে গত পরশু একটি এপিসোড করেছি এই চ্যানেলে, যারা দেখতে চান দেখে নিতে পারেন, সেখানে ব্যাখ্যা করেছি। সুতরাং আজ কিছু বলছি না। আগেই ভারত এবং ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন চলছিল, ঘোষণা হচ্ছিল ভারত তুমি বাংলা ছাড়ো, ভারত যাদের মামার বাড়ি চলে যাও তাড়াতাড়ি, এইসব চলছিল। এখন তার সঙ্গে যুক্ত হয়েছে সরকারি অনুপ্রেরণায় চরম ভারত বিরোধিতা, আর এর ফলে ভারত ভিসা দেয়া বন্ধ করেছে এদেশে আসার। এজন্য এক অদ্ভুত দৃশ্য দেখা গেল ঢাকার ভারতীয় দূতাবাসের বাইরে। ভিসা পাওয়ার জন্য মানুষের দীর্ঘ লাইন দেখা গেল ভারতীয় দূতাবাসের বাইরের রাস্তায়। 1 কিলোমিটার লম্বা লাইন। একবার দেখে নিন সেই ছবিটা। এক বৃদ্ধা সোশ্যাল মিডিয়াতে করুণ আর্তি জানিয়ে লিখেছেন, নেপাল গিয়ে কি ইন্ডিয়ার ভিসা করাতে পারবো? চিকিৎসার জন্য ইন্ডিয়ার ভিসা খুব দরকার আমার। সাম্প্রতিক আন্দোলনের সময় বহু মানুষ মারাত্মক আহত হয়েছে। বন্দুকের ছররা লেগে কয়েকশো মানুষের চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। রেটিনার চিকিৎসার কোনো ব্যবস্থা নেই বাংলাদেশে। তাদের চিকিৎসা হতে পারে ভারতে কিংবা সিঙ্গাপুরে কিংবা ব্যাংককে। তার মধ্যে সবচেয়ে সস্তার জায়গা হচ্ছে ভারত। তার জন্যে মেডিকেল ভিসা নিয়ে একটা বিরাট সংখ্যক মানুষ ভারতে এসেছে এতকাল। কিন্তু এখন ভারত শত্রু দেশ, ভারতকে তাড়াতে হবে, ভারতের কিছু নেব না। সুতরাং যা হওয়ার তাই হচ্ছে। এদিকে বিদ্যুতের বিল বাবদ ভারতের 4টি সংস্থার কাছে বাংলাদেশের মোট দেনা $8 বিলিয়ন, মানে 800 কোটি ডলার, মানে বাংলাদেশি টাকার অঙ্কে আচ্ছা একটু গুণভাগ করেই নিন না। এই বকেয়া পাওনা না পেয়ে বিদ্যুৎ বন্ধ করে দেবে ভারত, শুরু করেছে। একটা কথা জানিয়ে রাখা দরকার, বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ ভান্ডার কিন্তু পাকিস্তানের মতো শূন্য নয়। শেখ হাসিনা আর যাই খারাপ করুন তার দেশকে অন্তত ভিখারি করে যাননি। তার আমলে বাংলাদেশ কিন্তু উন্নতিশীল দেশ হতে পেরেছিল। বাংলাদেশের কিন্তু মানে ইন্ডাস্ট্রি, শিল্পকরণ কিন্তু শুরু করেছিলেন তিনি এবং এগিয়েও গেছেন। সেই বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ ফান্ড এখনো $20 বিলিয়ন। ভারতকে $8 বিলিয়ন দিয়ে দিতেই পারে বাংলাদেশের মানুষ, তাহলে তারা বিদ্যুৎ পাবে। কিন্তু তা পেলে ভাড়ার খালি হয়ে যাবে যে প্রায়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম
বিশেষ করে খাদ্যশস্যের দাম উপরে উঠছে তো উঠছেই। ভারত থেকে সমস্ত এক্সপোর্ট বন্ধ। কে দেবে খাবার? চীন নাকি পাকিস্তান? ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি রাতে দুঃস্বপ্ন দেখছেন তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু হয়ে গেছেন। মুইজ্জু হয়ে মোদির সামনে গিয়ে হাত জোড় করে বলছেন, বাঁচান ভাই। এর মধ্যে খবর বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদী গতকাল ফোনে কথা বলেছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে। শুধু জো বাইডেন নেন, তারপরে আবার তিনি কথা বলেছেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে, ভ্লাদিমির পুতিনের সঙ্গে। সেসব জায়গায় কি বলেছেন তিনি বলেছেন ইউক্রেন এবং অস্ট্রিয়া সফরে কি কথাবার্তা হয়েছে সেগুলো বলেছেন। তার সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক অবস্থা নর্মালসি ফিরিয়ে আনতে ও সেখানে হিন্দুদের সিকিউরিটির ব্যাপারে তিনি দুদেশকেই ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তিনি আমেরিকাকে ব্যবস্থা নিতে বলেছেন বিশেষভাবে। কি কথা হয়েছে সেটা তার এক্স হ্যান্ডেলে লিখেছেন। আমরাও আপনাদের সামনে একটু রাখছি, একটু দেখে নিন। বাইডেন কি উত্তর দিয়েছেন সেটা তার এক্স হ্যান্ডেলেও আবার আছে, সেটাও আমরা একটু দিয়ে দিলাম, দেখে নিন। সেখানে কিন্তু বাংলাদেশের কথা জো বাইডেন এড়িয়ে গেছেন, কিন্তু কতদিন এটা এড়াবেন? চাপ দেওয়া শুরু করেছেন নরেন্দ্র মোদী। আমেরিকা শেখ হাসিনাকে হটিয়েছে নিজেরা উদ্যোগ নিয়ে। এই অভিযোগ ভারত করেনি, এই অভিযোগ করেছে শেখ হাসিনা নিজে। এখন তো আমেরিকাকে চুপ করে থাকলে চলবে না। যখন বাংলাদেশ জ্বলছে তখন আমেরিকাকে তো চুপ থাকলে তো ভারত প্রশ্ন করবে। ভারত তাহলে যদি কতদিন চুপ করে থাকবেন? জো বাইডেন চুপ থাকলে ভারতের সামনে কিন্তু এগিয়ে যাওয়ার অনেক রাস্তা। আর একটা বড় খবর এর মধ্যে রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা ইতিহাসে এই প্রথম রুখে দাঁড়াবার জন্য রাস্তায় নেমেছে। তারা প্রতিবাদ আন্দোলন করতে রাস্তায় নেমে তারা বুঝিয়ে দিয়েছেন চুপ করে থাকার দিন আর নেই। এই নিয়ে আমেরিকায় কিন্তু আবার অন্যরকম আর একটা জিনিস শুরু হয়ে গেছে। সেখানে বলছে যে খ্রিস্টান রাষ্ট্র একটা, আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশের সহযোগিতায় নর্থ ইস্ট ইন্ডিয়াকে একটা আলাদা খ্রিস্টান রাজ্য করবে, ভারতের মধ্যে খ্রিস্টান রাষ্ট্র করবার একটা প্ল্যান আমেরিকার আছে। সেই আমেরিকার প্ল্যান নাকি খ্রিস্টানরা, যেখানে হিন্দুরা বাংলাদেশে রাস্তায় নেমে আসছে, সেখানে খ্রিস্টানরা কেন মুখ বুজে বসে রয়েছে বাংলাদেশে? এই নিয়ে প্রশ্ন উঠছে। আমেরিকায় যারা, আমেরিকাতে আপনারা তো অনেকেই জানেন, আমেরিকার যারা সাংসদ হন তাদের মধ্যে যারা অন্তত মুসলিম নন, তারা বাইবেলের ওপরে হাত রেখে তারা শপথ গ্রহণ করে। বাইবেলের ওপরে হাত রেখে শপথ নেয়া যে দেশ, সেই দেশ যখন বাংলাদেশে খ্রিস্টানদের ওপরেও আঘাত নেমে আসছে, তখন চুপ করে আছে কেন? এই প্রশ্ন কিন্তু আমেরিকাতেও উঠতে শুরু করেছে। আর ভারত এই প্রশ্ন ইতিমধ্যে তুলেছে। শুধু সমস্ত পৃথিবীর বড় দেশগুলোতে ভারত এই ব্যাপার নিয়ে এগিয়ে গেছে। ভারত তার মানে এগোনো শুরু করেছে। কত দূর এগোবে, কিভাবে এগোবে দেখা যাক। তবে খুব শিগগিরই ডক্টর ইউনুসকে একটা কিছু করতে হবে, সাবস্ট্যান্সিয়ালি কিছু একটা করতে হবে।
শুধু মুখে আমি থাকবো, আমি আছি, চিন্তা নেই, এটা বলা নয়। ব্যবস্থা নেওয়ার ব্যাপারটা তাকে দেখতে হবে জোরালোভাবে। এখনকার মতো এই পর্যন্ত। আপনাদের যদি পছন্দ হয় আমার এই ভিডিও, আমার এই এপিসোড, আপনারা আপনাদের মতামত জানাবেন। তাতে আমরা আপনাদের কথা যেমন জানতে পারবো, তেমনি আমরা সেই সমস্ত কথাও আমরা নিয়ে আসতে পারবো আমাদের পরবর্তী ভিডিওতে। আমরা এবার থেকে ঠিক করেছি আমার চ্যানেল সেটা দুটো ভিডিও দেয় সারাদিনে। একটা দেয় সকালে ভোর 6:30। এই 6:30টার ভিডিওটা আমি বিশেষভাবে রাখবো বাংলাদেশের ওপরে, এবং সন্ধ্যে 6:30টার যে ভিডিও, সেই ভিডিওতে আমি আলোচনা রাখবো সেটা হচ্ছে আমাদের ভারত, আমাদের পশ্চিমবাংলা, আমাদের ভারতের বিভিন্ন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে। ধন্যবাদ।